কেউ কেউ শুধু ফরেক্স শুনছে, কেউ বাইনারি শুনছে, কেউ ক্রিপ্টো শুনছে, কেউ স্টক শুনছে, বাট কত ধরনের মার্কেট হয় অ্যান্ড এই জায়গাতে আমরা কতভাবে ট্রেড করতে পারি, হোয়াট ইজ স্পট ট্রেডিং, হোয়াট ইজ ইনভেস্টিং, হোয়াট ইজ ফিউচার ট্রেডিং, হোয়াট ইজ অপশন, এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা এই ভিডিওর ভিতরে ক্লিয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ। চেঞ্জ ইউর মাইন্ডসেট, চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ ইউর ডিসিপ্লিন, সারাউন্ড চেঞ্জ করেন। এখন আমি বলি না আপনি বিলিয়নিয়ারের লগে ঘুরেন, সবার লাইফে বিলিয়নিয়ার জুটবে না, বাট বিলিয়নিয়ারের কন্টেন্ট তো কনজিউম করতে পারেন। কোন মার্কেটে আমি বাংলাদেশ থেকে ট্রেড করতে পারবো, কোন মার্কেটে আমি বাংলাদেশ থেকে ইনভেস্ট করতে পারবো না, সব কিছু আপনার আজকের পরে কোনো কোশ্চেন থাকবে না এই ট্রেডিং জগৎ নিয়ে। যারা যারা বলেন ট্রেডিং জুয়া, আমি চ্যালেঞ্জ দিলাম আপনার আজকের পরে আপনি এটা ভাববেনই না যে ট্রেডিং জুয়া, ইনভেস্টিং জুয়া, বিকজ আজকে আমি আপনার মাথা পুরো খুলে দিব। সো একজন যদি বেশি বাই হয়, লাইক বেস কারেন্সি বেশি বাই হয়, কোয়াড কারেন্সি সেল হতে থাকে। দ্যাটস ওয়াই ফরেক্স মার্কেটে ফ্লাকচুয়েশন বেশি ক্রিয়েট হয়। আপনি লং টার্মে গোল্ডের চার্ট দেখেন উপরের দিকে যাচ্ছে, আপনি লং টার্মে বিটিসির চার্ট দেখেন উপরের দিকে যাচ্ছে, বিকজ ফরেক্স মার্কেটের ভিতরে আপনি শুধু ট্রেডিংই করতে পারবেন। দ্যাটস ওয়াই ফরেক্স মার্কেটটারে গ্লোবালি ট্রেডিং মার্কেট বলা হয়, নট ইনভেস্টিং মার্কেট। বাট এইখানে আমি একটু বইলেই দিয়ে নাইলে পরে পেঁচাল হয়ে যাবে। আমাদের দেশের অর্থনৈতিক খারাপ অবস্থা ফার্স্ট কারণ হলো স্টক মার্কেট। আজকে আপনি স্টক মার্কেট সচল করে দেন, যারা যারা চিপায় টাকা রাখছে এরা সবাই যায় স্টক মার্কেটে টাকা রাখবে। তখন কি হবে? স্টক মার্কেটে যখন অনেক টাকা থাকবে তখন কোম্পানিগুলোর ভিতরে আমরা টাকা লাগাচ্ছি, ওই কোম্পানিগুলো গ্রো করবে। যখন কোম্পানির কাছে অনেক বেশি ক্যাশ ফ্লো চলে আসবে, কোম্পানির মার্কেট ক্যাপ বাইরে যাবে, তখন ওরা অনেক বেশি বেশি মানুষ খাটাইতে পারবে। তখন দেখবেন আমাদের যে আনএমপ্লয়মেন্ট যে সিচুয়েশন আছে এটা কমে যাবে। সো কোম্পানি যখন গ্রো করতেছে, মানুষের ওইখানে বেশি বেশি চাকরি দিতে পারতেছে, যখন বেচা কিনা বেশি হচ্ছে তখন আমাদের দেশ গ্রো করতেছে। সো স্টক মার্কেট দেশ গ্রোর সাথে সরাসরি কানেক্টেড। এই দেশ গ্রো করবে ইয়াংস্টারের টাকা দিয়ে। স্টক মার্কেট যদি এখন সচল হয়, ইয়াংস্টারের টাকা দেওয়া হবে। প্রত্যেক দিন যদি এক একটা জেনজি মাত্র 1,000 টাকা করেও ইনভেস্ট করে স্টক মার্কেটে, আর এই সংখ্যাটা যদি 1 কোটি হয়, 1 কোটি ইন্টু 1,000 পার ডে শেয়ার মার্কেটের ভলিটিলিটি। আর 1,000 টাকা ইনভেস্টিং করার মতন মানুষ বাংলাদেশে 1 কোটি বহুত আছে। সো আপনার কাছে 1 বছরের এক্সপিরিয়েন্স অ্যান্ড ক্যাপিটাল কেমন ম্যানেজ করতে হয় সব আপনি জানেন। রিস্ক ম্যানেজমেন্ট ভালো, মানি ম্যানেজমেন্ট ভালো, ইউ হ্যাভ আ ডিসিপ্লিন, ইউ হ্যাভ আ প্ল্যান, ইউ হ্যাভ আ লং টাইম ভিশন। পরবর্তী বছর আপনার ক্যাপিটাল $5,000। এবার ভাই আমি আর এইখান থেকে কি যোগ করুম আমার মাথায় ঢুকে না। এবার এখান থেকে যদি আমি যোগ করি আপনার মাথা খারাপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আমারও যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আপনার ভালো রাখুক, ইনশাল্লাহ রাখবেও। আর খারাপ সময় একদিন দুই দিনে চলে যায় না, বাট একদিন কিন্তু চলে যায়। তো আপনি অনেক বেশি লসে থাকতে পারেন, আপনার সিচুয়েশন খারাপ হইতে পারে, এমন হইতে পারে আপনি ট্রেডিং পারেন বাট ইউ ডোন্ট হ্যাভ ক্যাপিটাল। আমি ট্রাই করতেছি সাহায্য করার যতটুকু সম্ভব ইনশাল্লাহ আপনাদের টাকা আপনাদের ভিতরে দেওয়ার। বাট এটা তো মুষ্টি কয়েক মানুষ, এই প্রবলেম হয়তো 1 লাখ মানুষের থাকতে পারে যারা ট্রেডিং পারে বাট ক্যাপিটাল নাই। এটা তো আমি সবাইরে করতে পারবো না। আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আমি প্রফিট করানোর জন্য যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। সবার আগে আমি লার্নিং করাইছি, দেন আমি এখন আপনাদের প্রফিট করানোর ট্রাই করতেছি ইনশাল্লাহ। আমি যতদিন বেটার থাকবো আমি আপনারা বেটার রাখার ট্রাই করবো ইনশাল্লাহ। যতদিন আমি ভালো থাকবো আপনারা ভালো রাখার দায়িত্ব আমার, বাট আমি যদি ভালো না থাকি তাহলে আমি আপনারা কেমনে ভালো রাখবো? ওকে, সো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা জানবো যে কত ধরনের মার্কেট হয়। কেউ কেউ শুধু ফরেক্স শুনছে, কেউ বাইনারি শুনছে, কেউ ক্রিপ্টো শুনছে, কেউ স্টক শুনছে, বাট কত ধরনের মার্কেট হয় অ্যান্ড এই জায়গাতে আমরা কতভাবে ট্রেড করতে পারি, হোয়াট ইজ স্পট ট্রেডিং, হোয়াট ইজ ইনভেস্টিং, হোয়াট ইজ ফিউচার ট্রেডিং, হোয়াট ইজ অপশন, এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা এই ভিডিওর ভিতরে ক্লিয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। আমার কমেন্ট বক্সে গেলে মাথাটা ঘুরে ফেলে যে ভাইয়া কত ধরনের ট্রেড হয় অ্যান্ড আমরা কত অপরচুনিটি পাই ট্রেডিংয়ে। অনেকে আছে শুধু বাইনারি করি, অনেকে আছে শুধু ফরেক্স করি, তারা জানে না ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেটে আমাদের জন্য অনেক ধরনের অপরচুনিটি থাকে। সো আজকে আমরা জানবো মার্কেট কত ধরনের অ্যান্ড এই জিনিসগুলোর ভিতরে কতভাবে আমরা ট্রেড করতে পারি, এই জিনিসটা জানার ট্রাই করবো ইনশাল্লাহ। সো ভিডিওটা দেখেন আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট নোট করেন ভাই। হয়তো আপনি বিজি থাকতে পারেন বাট ভিডিওটা আপনি পরে হইলেও দেখেন, বাট নোট করেন। আমি বলি আপনি ভিডিও দেখার থেকে বেশি ইম্পর্টেন্ট দেন নোটে। আপনার মাথা পুরো খুইলা যাবে, আপনি বুঝবেন যে হ্যাঁ আমি একটা অপরচুনিটি নিয়ে পড়ে আসি, আই হ্যাভ লট অফ অপশন। সো আপনি চুজ করতে অনেক বেশি ইজি হবে। ওকে, সো ইনশাল্লাহ আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল সবার আগে আমি মার্কেটগুলোর নাম লিখি যে কত ধরনের মার্কেট হয়। 1 নম্বর, যেহেতু আমরা গ্লোবাল মার্কেট ইউজ করি, সো দিস ইজ ফরেক্স। 1 নম্বর হলো আপনার ফরেক্স। ওকে, 2 নম্বর ক্রিপ্টো। ওকে, 3 নম্বর
কমোডিটি। ওকে, 4 নম্বর স্টক। অ্যান্ড এগুলোর ভিতরে কতভাবে আমরা ট্রেড করি এই সবগুলো বিষয় আমরা জানবো ইনশাল্লাহ। নো প্যারা, আই উইল ট্রাই মাই বেস্ট। অ্যান্ড কোন মার্কেটে আমি বাংলাদেশ থেকে ট্রেড করতে পারবো, কোন মার্কেটে আমি বাংলাদেশ থেকে ইনভেস্ট করতে পারবো না, সব কিছু আপনার আজকের পরে কোনো কোশ্চেন থাকবে না এই ট্রেডিং জগৎ নিয়ে। যারা বলেন ট্রেডিং জুয়া, আমি চ্যালেঞ্জ দিলাম আপনার আজকের পরে আপনি এটা ভাববেনই না যে ট্রেডিং জুয়া, ইনভেস্টিং জুয়া, বিকজ আজকে আমি আপনার মাথা পুরো খুলে দিব ইনশাল্লাহ। 5 নম্বর বন্ড। ওকে, 6 নম্বর ইন্ডেসেস। যদিও ইন্ডেসেস স্টকের আওতাভুক্ত, বাট আমি ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করছি যাতে আপনার বুঝতে অনেক বেশি ইজি হয়। দেন এটার যদি আমি সেক্টর ওয়াইজ ট্রেডিং করতে চাই তখন আমি জানবো যে কতভাবে আমরা ট্রেড করতে পারি। সো 1 নম্বর হলো আপনার ইনভেস্ট, 2 নম্বর হলো আপনার ট্রেডিং, 3 নম্বর হলো আপনার ফিউচার, 4 নম্বর হলো আপনার অপশন। সো বাংলাদেশ থেকে আমরা অপশনের সুযোগ পাই না, সেই অপশনটা আমি অ্যাভয়েড করব, বাট এই ক্যাটাগরিগুলো আজকে আমরা জানবেন। দ্যাট ইজ অল ট্রেডিং মার্কেট, অল ট্রেডিং মার্কেট। ওকে, দিস ইজ টাইপ অফ ট্রেডিং। কতভাবে ট্রেড করি, যেমন বাইনারিতে আমরা কিন্তু 1 মিনিটে ট্রেড করি, ফরেক্সে আমরা 1 মিনিটে ট্রেড করি না। আবার ফরেক্সে যদি আমরা জোন ভিত্তিক ট্রেড করি, স্টকে যায় কি আমরা সেম জিনিস করি, ওইখানে আমাদের ডিউরেশন কেন 1 বছর থাকে, এই জিনিসগুলো আজকে আমরা জানবো, বাট ডিফারেন্ট ভিত্তিতে অ্যান্ড ডিফারেন্ট ক্যাটাগরির মাধ্যমে। সো এই জিনিসটা যদি আমি আপনাদের নর্মালি বুঝাইতে চাই, যেমন আমরা সবাই জানি উপমহাদেশ, বাট এই উপমহাদেশের ভিতরেও অনেকগুলা কিন্তু কান্ট্রি থাকে। যেমন এশিয়া একটা উপমহাদেশ, এবার এশিয়ার ভিতরে বাংলাদেশ আছে, নেপাল আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, এগুলা কি ডিফারেন্ট কান্ট্রি। সো সেম ভাবে এগুলা হলো সব মানি মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেট, বাট এই ফাইন্যান্সিয়াল মার্কেটেরে আমি ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেগুলা আমাদের জন্য এক একটা উপমহাদেশের মতন। সো ফরেক্স ধরেন এক ধরনের উপমহাদেশের ভিতরে কি থাকে, অনেকগুলো কান্ট্রি থাকে। সো এই ফরেক্সের ভিতরে অনেকগুলো টাইপ অফ মার্কেট থাকে। ওকে, উপমহাদেশের ভিতরে যেমন অনেক দেশ থাকে, সো ফরেক্স একটা ফাইন্যান্সিয়াল মার্কেট যেটার ভিতরে অনেক ধরনের কারেন্সি পেয়ার আছে বা ডিফারেন্ট অ্যাসেট আছে, মার্কেট আছে, যেগুলোর ভিতরে আমরা ট্রেড করতে পারি। যেমন ফরেক্সের ভিতরে মূলত 7টা মার্কেট পাওয়া যায়। নোট ডাউন দিস ভিডিও, প্লিজ নোট ডাউন দিস ভিডিও, ইট উইল বি হেল্প ফর লং টার্ম ইনশাল্লাহ। সো এখন আমরা জানবো ফরেক্সের ভিতরে কি মার্কেট থাকে। ওকে, সো ফরেক্স ইজ টু মাচ ইম্পর্টেন্ট, যেখানে আমরা কারেন্সির ভিতরে ট্রেড করি। কিসের ভিতরে, এগুলো আপনারা জানেন। সো এগুলা নিয়ে আমি অনেক বেশি তেরা পেঁচাবো না, আমি জাস্ট মনে রাখতেছি, বাট ডিফারেন্ট ক্যাটাগরিগুলো আমি বুঝাইতে চাচ্ছি আপনারা, যাতে আপনার লং টার্মে যা ইজি হয় বুঝতে, যে হ্যাঁ আমি কিসের ভিতরে কি করতেছি। ওকে, সো দিস ইজ ফরেক্স, যেখানে আমরা কারেন্সির ভিতরে ট্রেড করি। অ্যান্ড এই জায়গাতে 7টা মেজর কারেন্সি থাকে, মাইনর কারেন্সিও আছে, বাট সব কারেন্সিতে তো আমরা ট্রেড করি না। আমাদের কাছে যদি ধরেন ট্রেডিং করার জন্য 10টা মার্কেট আছে, লাইক আপনার ইউরো ইউএসডি হইতে পারে, জেবিপি ইউএসডি হইতে পারে, ইউএসডি জেপিওয়াই হইতে পারে, ইউডি ইউএসডি হইতে পারে, সিএডি ইউএসডি হইতে পারে, এনজিডি ইউএসডি হইতে পারে, দেন আপনার সুইচ ফ্রাঙ্ক ইউএসডি হইতে পারে, অনেক ধরনের কারেন্সি পেয়ার থাকতে পারে। সব কারেন্সি পেয়ার আমরা ট্রেড করি না। আমরা সিডনি সেশনে এউডি ইউএসডিতে ট্রেড করি, আমরা লন্ডন সেশনে ইউরো ইউএসডিতে ট্রেড করি, জেবিপি ইউএসডিতে ট্রেড করি, ইউরো জেবিপিতে ট্রেড করি। সো ডিফারেন্ট সেশনে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করে আমরা ট্রেড করি। সো আমাদের জন্য মার্কেট তো 7টা মেজর, 12-13টার মতন মাইনরও আছে, বাট সব থেকে বেশি ট্রেড করি আমরা কোন কারেন্সিগুলোতে, মেজর কারেন্সিগুলোতে। সো ফরেক্সের ভিতরে যেমন বলছিলাম আপনারা, আমি একটা কন্টিনেন্টের ভিতরে অনেকগুলা কান্ট্রি থাকে, মানে একটা উপমহাদেশের ভিতরে অনেকগুলা কান্ট্রি থাকে। সো ফরেক্স ইজ আ ফাইন্যান্সিয়াল মার্কেট, যেটার ভিতরে অনেকগুলো ডিফারেন্ট কারেন্সি পেয়ার আছে, যেগুলো আমরা ট্রেডিং অ্যাসেট বলি, আমরা ওগুলোর ভিতরে ট্রেড করতে পারি। সো মেজর কারেন্সিগুলোর ভিতরে 1 নম্বরে আমি যদি চিন্তা করি ইউরো, ইটস এ ভ্যালিড কারেন্সি। দেন ইউএসডি, যদিও ইউএসডি 1 নম্বর, প্রত্যেকটা কারেন্সি পেয়ারের সাথে আপনি ইউএসডি মিলাইতে পারবেন। আর পুরো ফরেক্স মার্কেটে 70% ট্রেডাররা ইউএসডির কারেন্সি পেয়ারই ট্রেড করে। সো নো প্যারা। দেন জেবিপি, দেন আপনার জেপিওয়াই, দেন হলো আপনার সিএডি, এইউডি। এই যে কারেন্সি পেয়ারগুলো দেখতেছেন, এনজিডি, এনজেডি, এই যে কারেন্সি পেয়ারগুলো দেখতেছেন, ইটস অল মেজর কারেন্সি, নট পেয়ার আপনি বানাবেন, লাইক আপনি এখান থেকে 2টা মিলে একটা পেয়ার বানাইলেন, এই 2টা মিলে বানাইলেন হলো আপনার ইউরো ইউএসডি, দিস ইজ কারেন্সি পেয়ার।
দিস ইজ কারেন্সি পেয়ার। দেন আপনি আবার বানাইলেন ইউরো অ্যান্ড জেবিপি, ধরেন এখানে আরেকটা বানান ইউরো জেবিপি, দিস ইজ কারেন্সি পেয়ার। দুইটা মিলায় একটা কারেন্সি পেয়ার হয়েছে। এখন বলতে পারেন ভাই আমি তো এখানে চাইলে শুধু ইউরোর ভিতরে ট্রেড করতে পারতাম। যদি এখানে আমি বলি যে শুধু ইউরো, এবার দেখেন একটা ডমিনেটিং সিচুয়েশন চলে আসলো না? হোয়াট ইজ ডমিনেটিং? ইউএসডি যদি চায়, যেমন আমেরিকা চিন্তা করলো আমি ইউরোর কারেন্সির দাম কমাই দিব, কি করবে? বেশি বেশি করে ইউরো সেল দিবে, তখন কি হবে? আমেরিকার কারেন্সির পেয়ার বাড়তে থাকবে। সো ওর উপরে অনেক বেশি ডমিনেটিং হয়ে যাবে। একজন মার্কেট ডমিনেট করতে পারে, যেমন অল দ্য টাইম আমেরিকা এটা করে আসছে। সো ও জাপানেরে বললো যে তুমি বেশি বেশি করে ইউএসডি সেল দাও, তখন কি হবে? ওর দাম অনেক বেশি কমে যাবে। সো এইখানে কম্পেয়ার হয় না। কম্পেয়ার করার জন্যই এইখানে ধরেন লাগায় দিল JPY, জাপানিজ ইয়েন। এই দুটা মিলে একটা কারেন্সি পেয়ার হয়ে গেছে। এবার এইখানে কিন্তু আপনি সব সময় ট্রেড করতে পারবেন না, ওর জন্য ডিফারেন্ট ভ্যালিড সেশন আছে যেই সময় ও মার্কেটের মোমেন্টাম পাবে। ওকে, যাই হোক, সো একটা কারেন্সির ভিতরে আমরা ট্রেড করতে পারি না, তাহলে জুয়ার মতন হয়ে যাবে। ওরা ডমিনেট করবে, ডমিনেট যাতে না করতে পারে, দ্যাটস ওয়াই আমরা দেখবেন মার্কেটের ভিতরে কম্বাইন করে ট্রেড করি, যেটার আমরা বেস কারেন্সি অ্যান্ড কোয়াড কারেন্সি বলি। ওই দুইটার ভিতরে কম্বিনেশন থাকে। সো একজন যদি বেশি বাই হয়, লাইক বেস কারেন্সি বেশি বাই হয়, কোয়াড কারেন্সি সেল হতে থাকে। দ্যাটস ওয়াই ফরেক্স মার্কেটে ফ্লাকচুয়েশন বেশি ক্রিয়েট হয়। আপনি লং টার্মে গোল্ডের চার্ট দেখেন উপরের দিকে যাচ্ছে, আপনি লং টার্মে বিটিসির চার্ট দেখেন উপরের দিকে যাচ্ছে, বিকজ এগুলো সব কিছু প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। দিন শেষে এগুলো উপরেই যাবে। গোল্ড সারা জিন্দগিতেও আপনি চিন্তা করেন না যে গোল্ড $200 চলে আসবে, ইম্পসিবল, সম্ভব না। বিকজ ওইগুলো ইনভেস্টিং এসেট, ওগুলোর ভিতরে মানুষ লং টাইমের জন্য ভাবে, বাট এইখানে মানুষ লং টাইমের জন্য করে না, এখানে ফ্লাকচুয়েশনের জন্য করে। দ্যাটস ওয়াই ফরেক্স মার্কেট গ্লোবালি ট্রেডিং মার্কেট, যেই জায়গাতে অনেক বেশি ফ্লাকচুয়েশন হয়। অ্যান্ড আমার মুখে অনেকবার আপনারা শুনছেন যে ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট অ্যান্ড প্রাইস ওরিয়েন্টেড মার্কেট হয় কি ওইখানে। প্রাইস ওরিয়েন্টেড মার্কেটের ভিতরে আমরা লং টাইম ভাবি, আর ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটের ভিতরে আমরা ট্রেডিং ভাবি। দ্যাটস ওয়াই আপনি যখন গোল্ডেন ট্রেড করবেন দেখবেন আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ খুব কম করে, বাট আপনি যখন এইসব কারেন্সি পেয়ারে ট্রেড করবেন দেখবেন আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক ভালো মতন ম্যাচ করে। বাট এগুলোর ভিতরে লিকুইডিটি কম থাকার কারণে আমরা এখানে ট্রেড খুব কম করি। 80% মানুষ গোল্ডের ভিতরে ট্রেড করে, বিটিসিতে ট্রেড করে, এরা এখানেও ট্রেড করে। বাট আইডিয়ালি পুরো টোটাল ট্রেডিং যে ভলিউম থাকে, পুরো ট্রেডিং মার্কেট ক্যাপ যদি আমি চিন্তা করি, এটা যদি $7 ট্রিলিয়ন হয়, এর ভিতরে $5 ট্রিলিয়ন মানুষ গোল্ডে ট্রেড করে, অ্যান্ড $2 ট্রিলিয়ন ট্রেড হয় আপনার কারেন্সিতে। ওকে, এরা ওইখানেও করে, বাট ডিফারেন্ট। সো ফরেক্স আমি বুঝছি, ফরেক্সের ভিতরে আমি মেজর মাইনর দুইভাবে ট্রেড করতে পারি, বাট মেজর কারেন্সির ভিতরে 7টা পেয়ার থাকে, 7টা কারেন্সি আছে, এগুলার আমি ডিফারেন্ট পেয়ার বানায়া দেন ট্রেড করতে পারি, যেটা আমার লং টার্মে অনেক বেশি হেল্প করে মার্কেট বুঝতে, বিকজ আমরা মাইনর মার্কেটগুলো অল দ্য টাইম অ্যাভয়েড করারই ট্রাই করি। ওকে, দিস ইজ ফরেক্স মার্কেট। ফাইন্যান্সিয়াল অনেকগুলা মার্কেট আছে, এটার ভিতরে একটা মার্কেট হলো ফরেক্স। যেমন অনেকগুলা উপমহাদেশের ভিতরে কান্ট্রি থাকে, সো ফরেক্স মার্কেটের ভিতরে অনেকগুলা ডিফারেন্ট মার্কেট আছে যেখানে আমরা ট্রেড করি, যেগুলো আমরা ট্রেডিং অ্যাসেট বলি। আপনি ফরেক্সের ভিতরে ট্রেড করতে পারবেন না, ফরেক্সে থাকা মার্কেটগুলোর ভিতরে ট্রেড করতে পারতেছেন। ওকে, সো ফরেক্স আমাদের মোটামুটি ডান। দেন ক্রিপ্টো। এবারে ক্রিপ্টো যখন আসে তখনই আমাদের ভিতরে কিন্তু একটু ঝয় ঝামেলা শুরু হয়ে যায়। কেন? ক্রিপ্টো এমন একটা জিনিস যেটাতে ইনভেস্টিংও হয় অ্যান্ড এটাতে অনেক বেশি ট্রেডিংও হয়। এবার একটা জিনিস মাথায় রাখেন, যখন আমরা ক্রিপ্টোর দিকে নজর দেই তখন আমরা কিন্তু দুইভাবে ট্রেড করি। স্পট নাম শুনছেন আপনারা? হোয়াট ইজ স্পট? স্পটের ভিতরে আমরা ইনভেস্ট করি। একটু পরে অনেক ভালো মতন ক্লিয়ার হয়ে যাবে, বিকজ আমি এইখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বুঝাইছিলাম, এই যে এই জিনিসগুলো, যে ইনভেস্টিং কি, ট্রেডিং কি, এই জিনিসগুলো যখন একটু বেটারভাবে বুঝাবো তখন এই জিনিসটা আরও ইজিলি বুঝা যাবেন। সো একটু হোল্ড করেন, একটু সময় দেন, আমি জাস্ট নর্মালি সুন্দর মতন বুঝাই দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, সো আমি যখন ক্রিপ্টোতে আসবো, যেমন 2 নম্বর CRYP, ওকে, ক্রিপ্টো। সো যখন আমি এইখান থেকে ক্রিপ্টোর ভিতরে আসছি, আমি দুইভাবে ট্রেড করতে পারতেছি। এক হলো আপনার স্পট, যেখানে আমি ইনভেস্টিং করি। ইনভেস্টিং আর ট্রেডিং কিন্তু দুইটা জিনিস আলাদা। ইনভেস্টিং আলাদা। ফরেক্স মার্কেটের ভিতরে আপনি শুধু ট্রেডিংই করতে পারবেন। দ্যাটস ওয়াই ফরেক্স মার্কেটটারে গ্লোবালি ট্রেডিং মার্কেট বলা হয়, নট ইনভেস্টিং মার্কেট। বাট এইখানে আমি একটু বইলেই দিয়ে, নাহলে পরে প্যাচাল হয়ে যাবে, আপনি ম্যাচ করতে পারবেন না। এইখানে যদি আপনি খেয়াল করেন, স্টক মার্কেট ট্রেডিংও করা যায়, ইনভেস্টিংও করা যায়। এখানে আমরা দুইটা জিনিসই করতে পারি। যখন আমি এখান থেকে বন্ডের কথা চিন্তা করব তখন ওইখানে আমি শুধু ইনভেস্টই করতে পারি। হ্যাঁ, এক্সচেঞ্জের মাধ্যমে আমি ট্রেডিংও করতে পারবো, বাট বন্ড যেহেতু সরকারি ইনভলভমেন্ট আছে, দ্যাটস ওয়াই এখানে বেশিরভাগ মানুষ ইনভেস্ট করে ফর লং টার্ম। ওকে, ইন্ডিসেসের ভিতরে আমরা ট্রেডিংও করতে পারি,
ইনভেস্টিংও করতে পারি। সো এই জায়গাটা একটু খেয়াল করি, পরবর্তীতে আনাইলে গুলায় ফেলবেন। সো দেখেন আমরা দুনিয়াতে টাইপ অফ ট্রেডিং, কত ধরনের ট্রেড করতে পারি। একটা হলো ইনভেস্ট, লং টার্মের জন্য ছাইরা দিলাম। ধরেন আমি প্রত্যেক মাসে ব্যাংকের ভিতরে টাকা রাখি, এসআইপি করি, আমার ব্যাংক ওইখান থেকে আমার 6% 7% দেয়। ওকে, সো ব্যাংকের কিন্তু লিমিটেড এডিশন, ও 6-7%-এর বেশি দিবে না। বাট যখনই এই টাকাটা আমি ব্যাংকের থেকে স্টকে শিফট করতে যাব, বিকজ প্রত্যেকটা কান্ট্রি, যেই কান্ট্রির স্টক মার্কেট যত বেশি উন্নত, ওই কান্ট্রি তত বেশি উন্নত, বিকজ ওই কান্ট্রির কাছে ক্যাশ ফ্লো বেশি থাকে। ওকে, দুনিয়ার যত বড় বড় দেশ আছে দেখবেন এদের স্টক মার্কেট অনেক ভালো। আমাদের দেশের অর্থনৈতিক খারাপ অবস্থা ফার্স্ট কারণ হলো স্টক মার্কেট। আজকে আপনি স্টক মার্কেট সচল করে দেন, যারা যারা চিপায় টাকা রাখছে এরা সবাই যায় স্টক মার্কেটে টাকা রাখবে। তখন কি হবে? স্টক মার্কেটে যখন অনেক টাকা থাকবে তখন কোম্পানিগুলোর ভিতরে আমরা টাকা লাগাচ্ছি, ওই কোম্পানিগুলো গ্রো করবে। যখন কোম্পানির কাছে অনেক বেশি ক্যাশ ফ্লো চলে আসবে, কোম্পানির মার্কেট ক্যাপ বাইরে যাবে, তখন ওরা অনেক বেশি বেশি মানুষ খাটাইতে পারবে। তখন দেখবেন আমাদের যে আনএমপ্লয়মেন্ট যে সিচুয়েশন আছে এটা কমে যাবে। সো কোম্পানি যখন গ্রো করতেছে, মানুষের ওইখানে বেশি বেশি চাকরি দিতে পারতেছে, যখন বেচা কিনা বেশি হচ্ছে, তখন আমাদের দেশ গ্রো করতেছে। সো স্টক মার্কেট দেশ গ্রোর সাথে সরাসরি কানেক্টেড। এই যে আমরা দেশের এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার দেখি, কতগুলো আমাদের নিজের, বেশিরভাগই দেখবেন যে লোনের টাকা, ধারের টাকা, সরকারের নিজের টাকার এটা। ওকে, এই পদ্মা সেতু, যত বড় বড় জিনিস আপনি খেয়াল করে দেখেন, বেশিরভাগই দেখবেন এই দেশ করে দিছে, ওই দেশ করে দিছে। ইটস নট আওয়ার্স, এটা আমাদের নিজের না। মাথায় রাখেন, আপনি দেখতেছেন অনেক বড় বড় দালান কোঠা হয়ে যাচ্ছে আমাদের দেশে, বাট দেশের মানুষ কিন্তু না খায় মরতেছে। আনএমপ্লয়মেন্টের কিন্তু কোনো শেষ নাই। এই উন্নতি দিয়ে আপনি কি করবেন আমার মাথা ধরতেছে না আর কি। আমি অ্যাজ এ নাগরিক হিসাবে এতটুকু বুঝি, আমার দেশের 500 তলা বিল্ডিং দরকার নাই, আমার দেশ 20 তলা বিল্ডিং করুক, বাট সবাই 3 বেলা খাইতে পারুক। আপনি 500 তলা বড় বড় বিল্ডিং দেখতেছেন একটা কান্ট্রির ভিতরে, বাট এই দেশের মানুষ না খায় মরতেছে। এই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমার মনে হয় না দুনিয়াতে ভাই অনেক কিছু করা যাবে। ওই দেশ গ্রো করতে অনেক বেশি সময় লাগে। সো আমরা বিল্ডিং না দেখি, আমরা আনএমপ্লয়মেন্ট দেখি, আর এইটার জন্য স্টক মার্কেট জড়িত। যদিও আমি ছোট মুখে অনেক বড় বড় কথা বলতেছি, আমি জানি, বাট আমি যতটুকু রিসার্চ করছি, আমার যতটুকু অ্যানালাইসিস আছে, আপনার নিজেও একটু যদি মাথাটারে খাটান তাইলেই বুঝবেন। স্টক মার্কেট যদি ভালো হয়, মানুষের হওয়ার চিপার টাকাগুলো কিন্তু স্টক মার্কেটে যাবে, যেটা আমার দাদা নানিরা জমাইতো। চিন্তা করেন, আমার মা, নর্মালি বুঝাই, আমার মা 2000 সাল থেকে টাকা জমায়, 2000 সাল থেকে টাকা জমায়। সব মিলায় আমি 3-4 বছর আগে জানতে পারছি উনি 12 লাখ টাকা জমাইছে 2000 সাল থেকে। অলমোস্ট তখন 2020 বছরে আমার মা 12 লাখ টাকা জমাইছে। বাট 20 বছর 12 লাখ টাকা যদি স্টক মার্কেটে রাখতো, 12 কোটি টাকার বেশি হইতো, তখন কি দেশ গ্রো করতো না, টাকাও বাড়তো। সো আমরা টাকা আছে বাংলাদেশে, যারা চাকরি বাকরি করে এরা কিন্তু মাসে 20-25% টাকা জমায়। আপনি 1 লাখ টাকা বেতন পান, সব কিন্তু খরচা করে ফেলেন না। টাকাগুলো কই? ক্যাশ করা থাকে, বা ব্যাংকে থাকে, বা অন্য কোথাও থাকে, বা কেউ কেউ ধার দিয়ে রাখে, বা কেউ আপনার অন্য অন্য অনেক কাজ করতে পারে। বা টাকাগুলো কিন্তু জায়গা মতো নাই। বাট এই টাকাগুলো যখন জায়গা মতো থাকবে, আমেরিকার 80% মানুষ ভাই স্টক মার্কেটের সাথে জড়িত। ওয়াই? বিকজ এরা চায় দেশ যখন গ্রো করবে, বিজনেস গ্রো করবে, আর বিজনেস গ্রো করলে আমার টাকা অটোমেটিক গ্রো করবে। সো এখানে স্টক মার্কেট ইম্পর্টেন্ট, এটা বুঝায় রাখলাম। সো স্টক মার্কেটে আমরা কি করি? ইনভেস্ট করি ফর লং টাইম প্ল্যান। অন দ্য আদার হ্যান্ড আমি এখানে ট্রেডিং করি। সো যখন ট্রেডিং চলে আসে, তখন আমাদের মাথায় একটু ঘোরাঘুরি করে যে আমি কি বাইনারি করব, না আমি ফরেক্স করবো। বিকজ ফরেক্সে রবিন বলতেছে যে আমরা জোন ভিত্তিক ট্রেড করি, $1:3 কাজ করে, $100 $300 হয়। বাট বাইনারিতে যখন আমি ট্রেড করি, আমি $100 একটা ট্রেড প্রেস করলে $190 প্রফিট করি ওইখান থেকে। সো $90 আমার প্রফিট থাকে, $10 মতন ব্রোকার ফি যায়। এইখানে আমার ক্যাপিটাল তো মাল্টিপল হচ্ছে না। এগুলা কি আসলে? এগুলার কনফ্লিকশন হইলো আপনার এই ফিউচারের কারণে। বিকজ যখন আমরা ট্রেড করি, তখন আমরা লেভারেজ নিয়ে ট্রেড করি। আর ট্রেডিং 2 ধরনের, লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম। আর আমরা বেশিরভাগ মানুষ শর্ট টার্মে অনেক বেশি বড়লোক হইতে চাই। আর যখনই শর্ট টার্মে বড়লোক হয়ে যেতে চাই, তখনই আমরা ট্রেডিং চুজ করি, নট ইনভেস্ট। আর ট্রেডিং চুজ করার পরেই আমরা ফিউচারে যাই। বিকজ ফরেক্সে যখন আমরা ট্রেড করি, আমি জানি না যে আগামী 1 বছর পর ইউএসডি কই যাবে, আমি জানি না আগামী 1 বছর পর ইউরো কই যাবে। আমি এখানে কি করতেছি? শর্ট টার্মের চিন্তা করতেছি, মার্কেট ফ্লাকচুয়েশন দেখতেছি। ফিউচারের ভিতরে আমার 2টা অপশন দিয়ে দিল। লাইক ধরেন এই জায়গাতে একটা কি লেভেল আছে মার্কেটের, যেখান থেকে আমি ট্রেড রান করব। এই জায়গাতে আমি আসি অ্যান্ড এই জায়গাতে মার্কেট আছে। মার্কেট আমার বলতেছে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যদি তুমি বলো বাই হবে, আর মার্কেট যদি বাই হয়, তাহলে তুমি তোমার ক্যাপিটাল বাড়ায় ফেললা। তুমি যদি বলো বাই হবে, মার্কেট যদি বলে বাই হয় নাই,
তাইলে তুমি এখান থেকে তোমার ক্যাপিটাল লুজ করে ফেলবা। দ্যাটস ইট, দ্যাট ইজ ফিউচার। মানে এমন একটা জিনিস যে জিনিসটা আমি জানি না, বাট আমি মার্কেট প্রেডিক্ট করি। দ্যাটস ওয়াই আমি অল দ্য টাইম বলি যে ভাই মার্কেট প্রেডিকশনের গেম, মার্কেট প্রেডিকশনের গেম। আর যখনই অনেক ভ্যালিডলি আমরা দেখতেছি যে মার্কেট হিউজ অ্যামাউন্ট টাকা কামাচ্ছে, তখন ফরেক্স অলরেডি আগে থেকেই তো শিফট ফিউচার অ্যান্ড অপশনে, বিকজ ফরেক্স আমরা ফিউচার অ্যান্ড অপশনই করি, বিকজ কারেন্সিতে কেউ ওন করতে পারে না। আমি কি বলবো যে ইউএসডি আমার নিজের নামে, আইএনআর আমার নিজের নামে, বিডিটি আমার নিজের নামে? নো, ইটস আ ওয়ার্ল্ড কারেন্সি, এটা পুরো কান্ট্রির কারেন্সি, আমার না। আমি শুধু প্রেডিক্ট করতে পারি যে এতটুকু সময় এই কারেন্সিটা উপরে থাকবে। হ্যাঁ, আমি নিজের করে নিতে পারবো ক্রিপ্টো, আমি নিজের করে নিতে পারবো কমোডিটি, স্টক, বন্ড, ইন্ডিসেস, বাট ফরেক্স আমি পারবো না। আর এই ফরেক্স প্রফিটেবল বিজনেস হওয়ার কারণে, এখানে অনেক বেশি মানুষ লস করার কারণে ক্রিপ্টো এখন লঞ্চ করে দিছে ফিউচার ট্রেডিং, বিকজ শর্ট টাইমে মানুষ বড়লোক হইতে যায়, লস করে ফেলে। কমোডিটিও লঞ্চ করে দিছে ফিউচার ট্রেডিং, স্টকও লঞ্চ করে দিছে ফিউচার ট্রেডিং, দেন আপনার বন্ডও লঞ্চ করে দিছে ফিউচার ট্রেডিং, ইন্ডাস্ট্রিজও লঞ্চ করে দিছে ফিউচার ট্রেডিং। সো আমরা এই জিনিসটা পুরোপুরি ভুলে যায়, এই জিনিসটার উপরে পুরো ডিপেন্ডেবল হয়ে যায়, বিকজ এটা লং টার্ম, এটা শর্ট টার্ম। আর শর্ট টার্মে যদি বড় লোক হইতে হয়, আপনার স্ট্র্যাটেজি থাকা লাগে, আপনার পুরো প্রসেস থাকা লাগে, তা না হইলে ভাই আপনি আটকে যাবেন। আমরা শুধু প্রফিটের দিকেই তাকাই, আমরা প্রসেসের দিকে ফলো করি না। একটা মজার উদাহরণ দেই, আমরা যখন এটিএম বুথে টাকা তুলতে যাই, সো ধরেন আমি 20,000 টাকা উঠাবো, আমি 20,000 টাকা ইনসার্ট করলাম, পাসওয়ার্ড দিলাম, টাকা গোনার শব্দও কিন্তু শুনতেছি, বাট টাকা উঠানোর আগে কার্ডটা আমার কাছে চলে আসে। কেন জানেন? বিকজ এটিএম যারা বানাইছে ওরাও জানে যে টাকাটা পাইলেই আমি কার্ডটা ভুইলা চলে যাব, বুঝছেন? দ্যাটস ওয়াই ও আগে টাকা দেওয়ার আগে কার্ডটা দেয়। সো আমরা যখন প্রফিটের চিন্তা করি, তখন আমরা প্রসেস ফলো করি না, আমরা ভুইলা যাই, আমরা অন্ধ হয়ে যাই প্রফিটের পিছনে। আমরা প্রসেস ফলো করি না, ডিসিপ্লিন মেনটেন করি না, প্ল্যান ফলো করি না, শর্ট টার্ম চিন্তাধারা থাকে, দ্যাটস আমরা এখান থেকে লুজ করি। আর এই জন্যই প্রত্যেকটা মার্কেট, মানি মার্কেট, প্রত্যেকটা মানি মার্কেট লঞ্চ করে ফেলছে ফিউচার ট্রেডিং। যে বুঝতে পারবে, ধরতে পারবে, সে তো প্রফিট করবে, যে না পারবে ভাই সে লস করবে। বুঝে গেছে? সো এইটা যেমন কুইক তাড়াতাড়ি বড়লোক বানায়, আবার তাড়াতাড়ি আপনার গরিবও বানায়। সো ফিউচার ট্রেডিং জিনিসটা কি? ফিউচার একটা অপশন দিয়ে দিল, বাই হবে না সেল হবে। আমি যদি বলি বাই হবে, ফর জোন ভিত্তিক বাই যে দিয়ে দিল, এটা আবার ডিপেন্ড করতেছে লটের উপরে। জোন ভিত্তিক চিন্তা করে দিল যে এই জোন পর্যন্ত যদি মার্কেট তোমার কথা শুনে তাহলে তুমি প্রফিটেবল, এই জোন পর্যন্ত মার্কেট তোমার কথা না শুনলে তুমি প্রফিটেবল না। কেউ কারেন্সি ওন করতে পারে না। আর এইগুলা বেশিরভাগই ইনভেস্টিং মার্কেট। বাট এখন ট্রেডিং লঞ্চ করছে বিকজ অফ কুইক মানি, ব্রোকাররা অনেক বেশি টাকা কামাইতে পারে। আর যদি ব্রোকার টাকা কামায়, শুধু ব্রোকার কামায় না, পুরো কান্ট্রি কামায়, পুরো ক্রিপ্টো সোর্স কামাবে, কমোডিটির সোর্স কামাবে, স্টক মার্কেট কামাবে। যারা ওই মাথায় বসে আছে এটা সবাই বেশি বেশি টাকা কামাবে, বিকজ মার্কেটের নিজস্ব কোনো টাকা নেই। মার্কেটের নিজস্ব কোনো টাকা নেই। আমার লসে আরেকজনের প্রফিট হয়, আপনার লসে হয়তো আমারও প্রফিট হয়। বুঝে গেছে? এই মানে এই না যে আমি আপনার লস করা দিলাম, প্রফিট আসলো। নো, আপনার $500 প্রফিটে পুরো মার্কেট চলে না, $7-8 ট্রিলিয়ন মার্কেট। মানে বুঝাইছি, এখানে দুইটা দল থাকে, মার্কেটের নিজস্ব কোনো টাকা নাই, একজন প্রফিট করলে আরেকজন লস করে। তো মাথায় রাখেন যে আপনি কোন কাতারে যাবেন। সো ইটস আ কুইক মানি, ট্রেডিং ইটস আ কুইক মানি, বাট আমরা এটার বেটারভাবে অবজারভেশন না করার কারণে আমরা এখান থেকে কুইক লসটাই করি। সো আমরা প্ল্যান করব যাতে লসের চাহিদা কমে যায় অ্যান্ড আমরা সাস্টেইন করতে পারি, নট প্রফিট। প্রফিটের চিন্তা করেন না, প্রফিটের চিন্তা করেন না, ম্যাচ জিতার চিন্তা করেন না, অন্য মানুষের গোল ঠিকান। ফুটবল খেলতে গেছেন, আপনারা 10টা গোল দিল, আপনি 5টা গোল দিলেন, কোনো লাভ নাই। আপনি একটা গোলও খান নাই, আপনি একটা গোল দিচ্ছেন, ম্যাচ কিন্তু জিতছেন। বুঝছেন? সো টিকা থাকা ইম্পর্টেন্ট। আমরা প্রফিটের চিন্তায় সব শেষ হয়ে যায়। এত প্রফিটের দরকার নেই ভাই, আগে টিকা থাকান, সাস্টেইন করেন, দেন খেলেন, দেন আল্লাহর রহমতে বেটার কিছু করবো। ওকে, সো ক্রিপ্টো হলো এমন একটা মার্কেট, যে মার্কেটের ভিতরে আমরা ট্রেডিংও করতে পারি, ইনভেস্টিংও করতে পারি। এবার এখানে স্পট জিনিসটা ক্রিপ্টোর ভাষায়, ক্রিপ্টো টুলটা পাল্টা ভাষা ইউজ করে ভাই। যেমন স্টকের ভিতরে আমরা ইনভেস্ট বলি, ক্রিপ্টোতে এটার স্পট বলে। ফরেক্সের ভিতরে আমরা মার্জিন বলি, লেভারেজ বলি, ক্রিপ্টোতে মার্জিন বলে। ফরেক্সের ভিতরে আমরা কি বলি যে পেন্ডিং অর্ডার, ক্রিপ্টোতে বলে লিমিট অর্ডার। সো স্বাভাবিক, ক্রিপ্টোর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু ডিফারেন্ট এখন ট্রাই করছে, সো ঘাবড়ানোর রিজন নেই। স্পট ট্রেডিং মানে কি? ইনভেস্টিং লং টার্ম, দ্যাটস ইট। স্টকের ভিতরে যখন আমরা ট্রেড করি, 1 বছরের জন্য যদি ট্রেড করে থাকি, ওটা আমার লং টাইম প্ল্যান। সো স্পটের ভিতরে যখন আমি ট্রেড করতে চাই, ক্রিপ্টোর 2টা টার্মস অ্যান্ড কন্ডিশন, একটা হলো স্পট আর একটা হলো ফিউচার। আপনারা বাইন্যান্সে গেলেও খেয়াল করবেন বা অন্য অন্য ব্রোকার থাকলেও দেখতে পারেন। আমি কিন্তু আপনাকে আর ক্রিপ্টো করতে বলি নাই, মাথা খারাপ করেন না। বাট আমি নলেজ দিচ্ছি, আমি আপনারা জানাচ্ছি, দ্যাটস ইট।
আপনি ট্রেডিং করবেন না ইনভেস্ট করবেন, আই ডোন্ট কেয়ার ভাই, আমার কিচ্ছু জানার দরকার নাই। বাট আমি অ্যাজ আ নাগরিক হিসাবে আপনার আমি বুঝাই দিতে চাচ্ছি যে এই জিনিসটা এইভাবে কাজ করে। স্পট নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা, নো, স্পটের ভিতরে জাস্ট আমরা ইনভেস্ট করি ফর লং টাইম। ক্রিপ্টো এমন একটা ফাইন্যান্সিয়াল মার্কেট যেই মার্কেটের ভিতরে আমি ইনভেস্টিংও করতে পারি, অ্যাট দ্য টাইম আমি ট্রেডিংও করতে পারি, বাট ফরেক্সের ভিতরে কিন্তু আমরা ইনভেস্ট করতে পারি না। দ্যাটস ওয়াই ফরেক্স অ্যান্ড ক্রিপ্টো দুইটা আলাদা। এবার আপনি বলতে পারেন ভাই এক্সচেঞ্জে যখন আমি ট্রেড করি আমি তো দেখি বিটিসির ভিতরে হয়। ইয়েস, আমি আবারও বলছি ক্রিপ্টো দুইটা জিনিসই হয়। ক্রিপ্টোর ভিতরে আমরা ফিউচারও ট্রেড করতে পারি, স্পটেও ট্রেড করতে পারি। এখন দেখেন ফিউচার ট্রেডিং মানে কি, ওইখানে আমি লেভারেজ নিয়ে ট্রেড করব। পুরো ক্রিপ্টো কারেন্সির ভিতরে যদি 5,000 কয়েন থাকে, সব কয়েনের ভিতরে কিন্তু আপনি ফিউচার ট্রেডিং করতে পারবেন না, বিকজ সব কয়েন আপনার ফিউচার ট্রেডিংয়ের অপরচুনিটি দেয় না। দ্যাটস ওয়াই যখন এক্সচেঞ্জে যাবেন আপনি দেখবেন ফরেক্সের সবগুলা কারেন্সিতে ট্রেড করতে পারতেছেন, মেজর মাইনর, বাট আপনি যখন ক্রিপ্টোতে আসবেন দেখবেন শুধু বিটিসি আর ইথেরিয়ামই ট্রেড করতে পারতেছেন, বিকজ সব থেকে বেশি ভলিটিলিটি এই দুইটা মার্কেটেই থাকে। এক্সচেঞ্জের ভিতরে কিন্তু আপনি পুরো ক্রিপ্টো কারেন্সি সব কয়েন দিয়ে দেয় নিয়ে ট্রেড করার জন্য, মাথায় রাখেন ভলিটিলিটির মার্কেটে দিছে। অ্যান্ড ক্রিপ্টো নিজেও বাইন্যান্সে যদি কেউ ট্রেড করতে যান তখন দেখবেন যে ক্রিপ্টোর সবগুলা কয়েনে আপনি ফিউচার ট্রেডিং করতে পারবেন না, বাট সবগুলা কয়েনে আপনি ইনভেস্ট করতে পারবেন। কি মিনস করলো এটা দিয়া, মানে ক্রিপ্টো ইজ আ ইনভেস্টিং মার্কেট, বাট অপরচুনিটি পাওয়ার কারণে ওরাও ফিউচার ঢুকাই দিছে যাতে আমরা তাড়াতাড়ি লস করি। ওকে, সো মাথায় রাখেন ক্রিপ্টোর ভিতরে আমরা দুইভাবেই ট্রেড করি। এবার ইনভেস্টিং কি, ফিউচার কি, কি বলে ইনভেস্টিং কি, ট্রেডিং কি, এই জিনিস নিয়ে তো মানে আমার ভিডিওর কোনো শেষই নাই, অভাব নাই, মানে আপনি যত ইচ্ছা দেখতে পারেন। ওকে, সো ক্রিপ্টো সম্পর্কে আমরা একটা মোটামুটি জানি। এগুলা কিন্তু সব ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল মার্কেট, মাথায় রাখেন এগুলা কিন্তু সব ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল মার্কেট, অ্যান্ড এক একটার ভিতরের সাইকোলজি এক এক রকম। ওকে, বুঝেন। 3 নাম্বার কমোডিটি। হোয়াট ইজ কমোডিটি? খনিজ পদার্থ। কি কি আছে? কয়লা আছে, অয়েল আছে, সিলভার আছে, গোল্ড আছে। বাট এই খনিজ পদার্থের ভিতরে সব থেকে ফান্ডামেন্টাল ভালো কার? গোল্ডের। দ্যাটস ওয়াই গোল্ডের ভিতরে সব থেকে বেশি ট্রেডিং ভলিটিলিটি থাকে বা ট্রেডিং ভলিউম থাকে। সো কমোডিটি কি? খনিজ মার্কেট। অ্যান্ড এই খনিজ মার্কেটের ভিতরে অনেকগুলো ডিফারেন্ট মার্কেট থাকে যেখানে আমি ট্রেড করতে পারি, বা মার্কেট না বলি এসেট বলি। খনিজ পদার্থের ভিতরে ডিফারেন্ট এসেট যেগুলোর মাধ্যমে আমরা ট্রেড করি। হয়তো আমার এডিটর বেটারভাবে আপনারা বুঝাইও দিবে যে ফরেক্স মার্কেটে কী কী পেয়ার থাকে, ক্রিপ্টোতে কী কী পেয়ার থাকে, অ্যান্ড কমোডিটিতে কী কী পেয়ার থাকে। সো কমোডিটি খনিজ মার্কেট যেখানে অনেকগুলা ডিফারেন্ট এসেট থাকে, আমরা ট্রেড করতে পারি। ওকে, সো ইটস আ রিয়েল জিনিস, আমি ধরতে ছুঁইতে পারবো এই জিনিসগুলোরে। দেন হলো স্টক। আর স্টক মার্কেট সম্পর্কে আমরা সবাই জানি, প্রত্যেকটা দেশের স্টক মার্কেট ওই দেশের স্ট্রেংথ প্রকাশ করে। যেই দেশের স্টক মার্কেট যত ভালো, ওই দেশের ফাইন্যান্সিয়াল ব্যাকবোন তত স্ট্রং। ওকে, সো আমাদের যদি স্ট্রং হইতে হয়, দেশের ফাইন্যান্সিয়ালি যদি স্ট্রং বানাইতে হয়, 100% আমাদের স্টকটারে স্ট্রং বানাইতে হবে ভাই। বাট আমাদের স্টক মার্কেটের অবস্থা জানি না কোন দিন ভালো হবে, বাট হোপফুলি হয়ে যাওয়ার কথা। বিকজ কোনো দেশে স্টক মার্কেট ভালো হইলে ভাই ওই দেশ যে কী পরিমাণে উন্নতি হয়, এটা আপনি জাস্ট চ্যাটজিপিটিতে একটু জিজ্ঞেস করেন যে একটা দেশের ইকোনমিতে স্টক মার্কেটের ভূমিকা কত গুরুত্বপূর্ণ। ওকে, বাট আমরা এগুলো নিয়ে কথা বলতে পারি না। আমরা কেন ভাই ফরেক্সে ট্রেড করতে যাব? আমরা এখানে ক্রিপ্টোতে ট্রেড করতে যাবো? আমরা আমাকে স্টকে ট্রেড করব, প্রবলেম কি? বাট আমরা এই অপরচুনিটি মিস করি। আমেরিকা করে না, নাসডাকে ট্রেড করতেছে না, সমস্যা কি? ইন্ডিসিসে ট্রেড করতেছে, নাসডাকে প্রবলেম নাই। ইন্ডিয়া করতেছে না, ব্যাংক নিফটিতে ট্রেড, সমস্যা কি? বাট হ্যাঁ, ডিফারেন্ট মার্কেট থাকতে পারে। আমি আমার স্টকেও করবো, অন্য কোথাও করবো, বেটার অপরচুনিটি পাইলে আমি এখানেই করবো। সো স্টক মার্কেট মোটামুটি তো আমরা বুঝি। যেমন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের কথা যদি আমি চিন্তা করি, আমেরিকার অলমোস্ট 3300 কোম্পানি লিস্টেড। এটা মাথায় রাখেন, বিকজ এইটার মাধ্যমে আমি পরে ইন্ডিসেস বুঝাবো। বাংলাদেশের স্টক মার্কেটের ভিতরে 500 কোম্পানি লিস্টেড ঢাকা স্টক এক্সচেঞ্জে। ওকে, সো স্টক মার্কেট ডান। দেন বন্ড, এইটা নিয়ে অনেকের একটু প্যারা থাকে। হোয়াট ইজ বন্ড? এটা হলো সরকারি জিনিসপত্র। এইটা আমি একটু ডিফারেন্টভাবে আপনাদের বুঝাই। সো এখান থেকে আমি বন্ড নিলাম। হোয়াট ইজ বন্ড? বন্ড হইলো সরকারি ইনভেস্টমেন্ট। লাইক আপনি ধরেন কোনো ব্রিজ করবেন, কোনো কালভার্ট করবেন, দেশের উন্নতির জন্য কোনো কাজ করবেন। সো সরকারের নিজস্ব কোনো টাকা পয়সা আছে? সরকার কি টাকা ছাপায়? নো, সরকার টাকা ছাপায় না। সো সরকারি টাকা কার থেকে পায়? ফেডারেল ব্যাংক থেকে পায়। বাংলাদেশের ফেডারেল ব্যাংকে বাংলাদেশ ব্যাংক, আমেরিকার ফেডারেল ব্যাংক কি? আমেরিকান ফেডারেল ব্যাংক। সো প্রত্যেকটা কান্ট্রির এক একটা করে ফেডারেল ব্যাংক থাকে যারা টাকা ছাপানোতে সরাসরি যুক্ত। সরকার চাইলেই অনেক টাকা নিতে পারবে না কোনো কাজের জন্য। সো ওদের বন্ড ইস্যু করা লাগে যে আমার কাছে এতটুকু জমি আছে, এই জমিতে আমি দেশের জন্য এই স্ট্রাকচার বানাবো, ব্যাংকের থেকে আমার টাকা দাও। কোন ব্যাংক? ফেডারেল ব্যাংক। এবার সরকার যখন এই জিনিসটা বানায় ফেলছে, দেন এই জিনিসের ভিতরে যখন আমরা ট্যাক্স দিব, আরও অনেক জিনিস দিব, তখন সরকার এই টাকাটা ফেডারেল ব্যাংকের আবার দিয়ে দিবে।
যেমন ধরেন পদ্মা সেতু হয়েছে, সরকার টাকা নিছে ফেডারেল ব্যাংকের থেকে, বাহির থেকেও নিছে, সব তো আর ব্যাংক দিতে পারবে না, বিকজ ব্যাংকের কাছেও কিন্তু লিমিটেডই ক্ষমতা, ব্যাংক চাইলেও তো অনেক দিয়ে ফেলতে পারবে না, বিকজ এই ব্যাংকের আবার বাহিরের ব্যাংকগুলো যে থাকে মানে এদের আছে, বাংলাদেশ ব্যাংক চাইলেই সব করতে পারে না, এরও ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কিন্তু এর জবাবদিহি আছে। সো সবাই কারো না কারো কাছে দায়বদ্ধ। সো এই যে সরকার বন্ড ইস্যুর মাধ্যমে পদ্মা সেতু বানাইলো, সরকার টাকাগুলা কেমনে দিবে বাংলাদেশ ব্যাংকের বা যাদের থেকে ধান নিছে? এই যে আমরা টোল দেই, দেন গাড়ি গুড়ি চলতে গেলে টোল প্লাস আমাদের ট্যাক্স, এই জিনিসগুলাই সরকার আবার এদের দেওয়া দেয়। এখন এই বন্ডের ভিতরে দুইটা থাকে, একটা হলো ট্র্যাজেডি বিল আর একটা হলো বন্ড। বন্ড হইলো বড় বড় প্রকল্প, ট্র্যাজেডি মানে হলো ছোট ছোট প্রকল্প, লাইক অফিস আদালত এই টাইপের জিনিস যখন করতে চায়, লাইক অফিস কস্টিং, এখানে কোনো ফুটবল মাঠ করবে সরকারি কর্মকর্তার জন্য, এই টাইপের কস্টিংগুলা ট্র্যাজেডি বিল, এগুলা খুব ন্যাচারালি নিতে পারে। বাট যখন বড় কোনো বন্ড ইস্যু করে তখন সরকারের অনেক কাঠ করে পোড়াইতে হয়, যেটা মূলত আমরা জানি। যেমন পদ্মা সেতু করতে যায় আমাদের যেই ছিল অনেক বড় প্রবলেম হয়েছিল, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, তো স্বাভাবিক। দেন আসেন ইন্ডেক্সেস। স্টক মার্কেটের ভিতরে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে 3300 কোম্পানি আছে বলছিলাম, খেয়াল আছে? এবার এই 3300 কোম্পানির থেকে যখন 30টা 100টা 500টা ভালো ভালো কোম্পানি নিয়ে একটা বাকেট লিস্ট বানায়, ধরুন একটা বাকেট লিস্ট, এই লিস্টের ভিতরে 30টা কোম্পানি আছে, দিস ইজ ইন্ডেক্সেস। এবার কি হইলো, কারো কাছে ধরেন ক্ষমতা নাই যে স্টক মার্কেটের 30টা কোম্পানিতে ইনভেস্ট করবে। যেমন ধরেন আমার কাছে $500 আছে, আমি কি $500 মাধ্যমে 30টা কোম্পানিতে ইনভেস্ট করতে পারবো? হ্যাঁ পারবো, বাট ডলার পড়বে কত করে? $15 $20 করে পড়বে, $30 করে পড়বে এক একটা কোম্পানিতে। এটা আসলে ভাই কতটুকু ভ্যালিড? $15 আমি কি বা ইনভেস্ট করতে পারবো? সো স্টক মার্কেটের যারা রেগুলেটর এরা চিন্তা করে ফেলছে যে একটা মানুষ চাইলেই তো $500 মাধ্যমে 30টা কোম্পানিতে শেয়ার কিনলেও যেই কয় টাকা হয় এটা দিয়ে ও অনেক বেশি কিছু করতে পারে না। সো আমরা একটা ইন্ডেক্সেস বানায় দেই যে 3300 কোম্পানির ভিতরে ভালো 30টা কোম্পানির একটা বাকেট লিস্ট বানাই। সো এই $500 যদি কেউ চায় সরাসরি এই বাকেট লিস্টে ঢালতে পারবে। তখন কি হবে, ও 30টা কোম্পানিতেই ইনভেস্ট করছে, বাট ইন্ডিভিজুয়ালি ও টাকাটা একসাথে বাড়তেছে। ওকে, এবার এই ইন্ডিসেস বানানোর আরও একটা রিজন আছে। সো আর একটা রিজন কি, ধরেন আমি বাংলাদেশের কোনো এক্স কোম্পানিতে ইনভেস্ট করব, এক্সাম্পলটা অনেক বেটারভাবে বুঝেন, এটা আপনারে হেল্প করবে মেন্টালি ম্যানিপুলেশন বোঝার জন্য স্টক মার্কেটের। ওকে, সো ধরেন আমার কাছে ভুটানের কোনো কোম্পানি আছে, যেই কোম্পানি নাম হইলো আপনার এক্স। ওকে, সো আপনি এখান থেকে ধরেন কোম্পানির নাম হলো ভুটান, এক্স ভুটান। সো এই এক্স ভুটানের কাছে টাকা আছে ধরেন 100 কোটি টাকা, বুঝেন প্লিজ, 100 কোটি টাকা আছে এক্স ভুটান কোম্পানির কাছে। বাট এই এক্স ভুটান কোম্পানি চাচ্ছে ওর কোম্পানিটা অনেক বড় করবে। বাট এখন এই এক্স ভুটান যখন ওর ফ্রেন্ডের কাছে গেছে যে মামা তুই আমার টাকা পয়সা দে, আমি তো বিজনেস করব। সো ওর বন্ধু কি করছে, ওরে বলতেছে ওকে সমস্যা নাই, আমি তোর 50 কোটি টাকা দিব, দ্যাটস ওয়াই তুই তোর কোম্পানির 50% আমার লেখা দিবি। এখন এই এক্স ভুটান ছোট কাল থেকে কষ্ট কইরা 100 কোটি টাকার কোম্পানি বানাইছে একা। 50 কোটি টাকার জন্য ওর বন্ধুরে ধরেন 50 কোটি প্লাস ফ্রেন্ড লেখা দিলাম। ওকে, এবার এই 50 কোটি টাকার জন্য ওর বন্ধুরে ওর কোম্পানি থেকে 50% দিয়ে দিতে হবে। ওর কলিজায় তো পানি নাই, বাট ও কি করতেছে, ওর কাছে অপরচুনিটি আছে আইপিও লঞ্চ করার জন্য। এবার ও গেছে স্টক মার্কেটের কাছে। ওকে, স্টক মার্কেটের কাছে যায় বলছে যে দিস ইজ মাই কোম্পানিজ ফান্ডামেন্টাল, সো তুমি এখন আমারে এই কোম্পানিতে স্টক মার্কেটে লিস্টেড করে দাও, জনগণ আমার কোম্পানিতে টাকা দেখ, আমার কোম্পানি গ্রো হোক, আমি জনগণের টাকাও গ্রো করে দিব মান্থলি বেসিসে বা ইয়ারলি বেসিসে, ভালো দিব অন্য জায়গার তুলনায়। সো যখন স্টক মার্কেট ওর এই কোম্পানিরে বেটারভাবে খোঁজাখুঁজি করবে, দেন ফান্ডামেন্টাল ভিতরে নিউজ জানবে যে হ্যাঁ ওর কোম্পানিতে কোনো ফ্রড নাই, কোনো ঝয়ঝামেলা নাই, সব কিছু ঠিক আছে, স্টক মার্কেটে লিস্টেড হওয়ার জন্য ভ্যালিড, তখন স্টক মার্কেট ওরে লিস্টেড করে দিল। এবার দেখেন ও ওর বন্ধুর থেকে 50 কোটি টাকার জন্য 50% দিত, বাট এবার এই 50%-এ ও কিন্তু আর 50 কোটি টাকা পাবে না, স্টক মার্কেটের একটা প্রাইস ধরে দিবে। এবার চাইলে ও 200 কোটি টাকাও স্টক মার্কেটের থেকে নিতে পারবে থ্রু দ্য 50%। যেখানে ওর বন্ধু 50 কোটির জন্য 50% চাইছে, ওইখানে স্টক মার্কেট 200 কোটির মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে মানুষ, ধরেন যেমন একটা শেয়ারের দাম $200 হয়, এইভাবে হিসাব করে মূলত দিবে। সো ও 200 কোটি টাকা কিন্তু পায়ে গেছে। সো ও টোটাল কোম্পানির ভ্যালুয়েশন এখন 300 কোটি টাকা, বাট ও কোম্পানির মালিক কতটুক, 50%। ও চাইলেই কিন্তু যে কোনো সময় ডিসিশন নিয়ে ফেলতে পারবে না। এবার ম্যানিপুলেশনটা দেখেন,
এক্স ভুটানের কাছে লট অফ মানি, 300 কোটি টাকা। ও কি করলো, ওর যে কোম্পানিটা চলতেছে মাশাআল্লাহ, ওর কোম্পানি ভালো মতনই চলতেছে। 3-4 বছর পর যায় এক্স ভুটান চিন্তা করলো যে আমার কোম্পানি তো এখন 1000 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে। সো যখন আমার কোম্পানি 1000 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে, বাট আমি এই কোম্পানির মালিকানা হইলো মাত্র 50%, এই 100% তো শেষ। সো আমি এই কোম্পানির মালিক মাত্র 50%। এবার ওর মাথায় ভূত ঢুকছে যে আমি আমার কোম্পানির শেয়ার ব্যাক চাই। এবার ও এই 300 কোটি টাকার মাধ্যমে কোম্পানি অনেক বড় করে ফেলছে। এবার ও মার্কেটের ভিতরে এসে বাম্পিং শুরু করে দিবে। কেমনে করবে বাম্পিং? ও সবার আগে ধরেন শেয়ারের প্রাইস আছে 20 টাকা, ও 20 টাকা থেকে এই দিক দিয়ে সেল শুরু করবে নিজের 100 কোটি টাকা খরচা করে। যখনই সেল শুরু করবে, ইনভেস্টর যারা আছে এরা প্যানিক করবে অনেক বেশি। এবার ইনভেস্টররা চিন্তা করবে যে মার্কেট তো শেয়ার নিচে নেমে যাচ্ছে, ধরেন শেয়ার 10 টাকায় চলে আসছে। মানুষ ভাববে কি, বিকজ ইনভেস্টর 1 লাখ টাকা ইনভেস্ট করে, যখন দেখে যে ওর পোর্টফোলিও 50,000 টাকায় চলে আসছে, ওর তো মাথা মতো সব ঘোরায়। সো ও কি করবে, সেল দিয়ে দিবে। সো 20 টাকার শেয়ার 10 টাকায় ডিসকাউন্ট প্রাইসে কিনতেছে কে? এক্স ভুটান, এই কোম্পানির মালিক। এবার ধরেন ও এখান থেকে 100 কোটি টাকার মাধ্যমে মোটামুটি ডিসকাউন্ট প্রাইসে ও কোম্পানির 30% শেয়ার ব্যাক পেয়ে গেল। এইটার বলে স্টক মার্কেট ম্যানিপুলেশন। দ্যাটস ওয়াই একটু আগে ওর কাছে যখন 50% শেয়ার ছিল, এই 100 কোটি টাকার ম্যানিপুলেশনের মাধ্যমে ও 80% শেয়ারের মালিক হয়ে গেছে। এন্ড যখন ও আবার বাই করা স্টার্ট করবে, মার্কেট তো এমনি আবার $20 চলে যাবে। ইনভেস্টরগুলো মাঝখান থেকে সরে গেল, ও টাকা নিয়ে গেল। একটা কোম্পানির ভিতরে যখন আমরা ইনভেস্ট করি, এই টাইপের সিচুয়েশন হওয়াটা স্বাভাবিক। দ্যাটস ওয়াই ওয়ারেন বাফেট অল দ্য টাইম বলে যে নিজের ক্যাপিটাল ডাইভার্সিফাই করো। একটা কোম্পানির ভিতরে নিজের টাকা রাখো না, কি হবে? ম্যানিপুলেশন হইতে পারে। দ্যাটস ওয়াই মার্কেটের ভিতরে এই ইন্ডিসেসের আগমন, যাতে 30টা কোম্পানি তো আর একসাথে ম্যানিপুলেশন করা সম্ভব না। দ্যাটস ওয়াই ইন্ডিসেস মার্কেট, এটা স্টক মার্কেটের আওতাভুক্ত, বাট আমি আলাদা করে রাখছি যাতে আমি আপনারা বেটারভাবে বুঝাইতে পারি। ওকে, বুঝা গেছে? এটা নট অনলি স্টকে, আপনি যখন ক্রিপ্টোর ভিতরেও থাকবেন, এটাও কিন্তু রেগুলেটরি। যদি আপনারা ছোট ছোট কয়েন ইনভেস্ট করতে পারেন, আমি বলি না আপনারা করেন, বিকজ বাংলাদেশে এটা ইললিগাল, উইদাউট ডাউট। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে কিন্তু ইললিগাল। আমি কাউরে প্রমোটও করি না, আর আমি বলি না আপনি করেন। আমার মুখে জিন্দগিতে কোনো ক্রিপ্টোকারেন্সির নাম শুনছেন যে এই কয়েনটা বাই করো, এটা করো, সেটা করো? আমি এগুলো বলি না, বিকজ এটা বাংলাদেশে ইললিগাল। সো মাথায় রাখেন, আপনারা আলাদা হিসাব। কেউ যদি ড্যামোতে কিনতে চান বা কিনা রাখতে চান, একটা ভিতরে কিনেন না, মাল্টিপল কিনেন, বিকজ একটা ম্যানিপুলেশন হয়ে যেতে পারে। বাট 10টা কয়েনের ভিতরে যদি কিনেন, যেমন আপনার কাছে ধরেন টাকা আছে $1000, এবার এই $1000 যদি আপনি 10টা কোম্পানির ভিতরে ইনভেস্ট করেন $100 করে, ভাই 10টা কোম্পানি যাবে না। অ্যান্ড ওইটা থেকে যদি 5টা কোম্পানিও আপনার রিটার্ন ভালো দিয়ে দেয় লং রানে, দেখবেন আপনার টোটাল পোর্টফোলিও হয়ে গেছে $5000। এর ভিতরে দেখবেন আপনার 5টা কোম্পানি আপনার ভালো কিছু দেয়ও নাই, বাট ইন দ্য লং রান ক্যাপিটাল যদি ডাইভার্সিফাই করা যায়, এটা আপনার জন্য হেল্প। লং টার্মে আমরা এখান থেকে অনেক ভালো বেনিফিট পাই। সো আমার মতে ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে আজকের পরের থেকে আপনার কোনো সে থাকবে না যে ভাই কত ধরনের মার্কেট। এবার কথা আছে, আমাদের স্টক মার্কেটে আস্তে আস্তে অপরচুনিটি আসতেছে, আমি সেটা ট্রেড করতে পারবো, বাট ট্রেড না, ইনভেস্ট করতে পারবো। বাট জানি না এর কবে এমনভাবে হবে যেভাবে আসলে প্রফেশনাল ইনভেস্টর ট্রেডার যারা আছে এরা মার্কেটের ভিতরে আসবে। অ্যান্ড এইটার উপর থেকে মানুষের ট্রাস্ট পুরা শেষ। বিকজ আমি ছোটকাল থেকে শুনে আসতেছি এই আশেপাশের মানুষের থেকে যে আমার স্টক মার্কেটে আমার 10 লাখ টাকা ছিল শেষ, আমার 1 কোটি টাকা ছিল শেষ, আমার 2 লাখ টাকা ছিল শেষ। এই ট্রাস্টটা একমাত্র ইয়াং জেনারেশনই বিল্ড করতে পারে। আপনি যার বয়স 40, 45, 50 হয়ে গেছে, আর উনি স্টক মার্কেট যদি টাকা লাগায় নিজে ধোকা খাইছে, বিকজ এই দেশের এই অবস্থা। আর যদি উনি কারো মাধ্যমে শুনে থাকে, তাইলে উনি করবে না। তার মানে 45-50-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, এদেরকে আপনার ট্রাস্ট করাতে পারবেন না যে এই দেশের স্টক মার্কেট ইনভেস্ট করার জন্য যোগ্য। এইটা একমাত্র পারবেন যাদের বয়স 20, 25, 30, 35, 40। এরা ইয়াংস্টার, এরাই এই দেশে স্টক মার্কেট চেঞ্জ করবে। বুড়ারা আর করবে না ভাই, বিকজ এদের ভরসা উঠে গেছে। আর এরা চিন্তা করে আমার বয়স এখন 50, আমি যদি এখন টাকা রাখি 60 বছরে মরে যাবো, কতটুকুই বা মাল্টিপল হবে। এই দেশ গ্রো করবে ইয়াংস্টারের টাকা দিয়া। স্টক মার্কেট যদি এখন সচল হয়, ইয়াংস্টার টাকা দেওয়া হবে। প্রত্যেক দিন যদি একটা জেনজি মাত্র 1000 টাকা করেও ইনভেস্ট করে স্টক মার্কেটে, আর এই সংখ্যাটা যদি 1 কোটি হয়, 1 কোটি ইন্টু 1000 পার ডে শেয়ার মার্কেটের ভলিটিলিটি। আর 1000 টাকা ইনভেস্টিং করার মতন মানুষ বাংলাদেশে 1 কোটি বহুত আছে। 1 কোটি মানুষ আছে বাংলাদেশে যারা দৈনিক 1000 টাকা করে মাসে 30,000 টাকা ইনভেস্ট করবে। বাংলাদেশে এমন 1 কোটি টাকাওয়ালা মানুষ আছে
যারা এটা করবে। সো প্রত্যেক দিন যদি 1 কোটি মানুষ 1,000 টাকা করে ইনভেস্ট করে, আর এইটা আগামী 5 বছরে, ভাই ইটস আ লট অফ মানি, দেশ গ্রো করবে ভাই। সাইকোলজি, আমি নিজে আমার অ্যানালাইসিস শেষ, বাট এইখানে ট্রাস্টেড মানুষ লাগবে, ট্রাস্টেড পার্সন লাগবে, ট্রাস্টেড অর্গানাইজেশন লাগবে, যারা আসলে এই জিনিসটা করতে পারবে। আমি জানি না আসবে কিনা, বাট আমি আশাবাদী। সংসার সাগর দুঃখ তরণের হেলা, আশাই তার একমাত্র ভেলা। মানুষ আশাতেই বাঁচে, মানুষ আশাতেই বাঁচে। যার আশা নাই ও তো মানুষই না ভাই। যার বিশ্বাস নাই, যার আশা নাই, হ্যাঁ মানুষ না ভাই, হ্যাঁ শেষ। ডিসঅ্যাপয়েন্টেড হবেন ঠিক আছে, বাট ডিসঅ্যাপয়েন্টেডের তো একটা লিমিট আছে। আমরা অনেকে লস করলে পাগল হয়ে যায়। ধরেন আমার কাছে টাকা আছে $500, ওকে, আমার কাছে $500 আছে বর্তমানে সিচুয়েশনে, বাট আমার মাথায় $10,000 লসের পেরা। এখানে বহুত মানুষ আছেন যারা $10,000 লস করছেন, যারা $5,000 লস করছেন। এবার আপনি বাইনারিতে করতে পারেন, মানুষের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়ে করতে পারেন, ফরেক্সে করতে পারেন, না শিখার কারণে করতে পারেন, আপনার প্ল্যান ভালো ছিল না এই জন্য করতে পারেন, ডিসিপ্লিন মেনটেন করেন না এই জন্য করতে পারেন। আপনি করছেন, যে কোনো কারণবশত করছেন, আপনার কাছে 2টা অপশন। এক, আপনি চাইলে এটার ছাইড়া দেন, ট্রেডিং নট ফর ইউ। 2, $500 নিয়ে আপনি আসেন। আমরা 80% মানুষ $500 নিয়ে আসি, বাট প্রবলেমটা হয় কেউ জানেন? যখন $500 নিয়ে ট্রেড শুরু করি, আমার মাথায় $10,000 প্যারা ভাই। কেমনে $500 মাধ্যমে $10,000 রিকভারি করা যায়, এই চিন্তায় আমরা সবাই করি। দ্যাটস ওয়াই যখন ট্রেড করি, এই $500 মাধ্যমে আমি যখন মোটামুটি $600 প্রফিট করে ফেলি, মানে $100 প্রফিট করছি, আমার ক্যাপিটাল এখন $600। তো চিন্তা করেন, $500 থেকে $100 প্রফিট করা, তার মানে 20% আপনি আপনার ক্যাপিটাল গ্রো করছেন। বাট এই $100 আপনার কাছে কিছু মনেই হবে না যখন আপনি বড় সংখ্যাটার দিকে তাকাবেন, যখন আপনি $10,000 দিকে তাকাবেন। তখন চিন্তা করবেন, হালায় আমার তো $10,000 লস, $100 দিয়ে আমি কিনতাম মাঠ ট্রেড। এবারে $600 নিয়ে আপনি এগ্রেসিভ ঝুঁকি নেবেন, হয়ে গেছে 600, $1,000। বাট মাথায় রাখেন, ক্যাপিটাল কিন্তু ডাবল বানায় ফেলছেন ইন 1 ডে। এবার আপনার মাথায় ঘুরতেছে কি, আমার মাথায় তো $10,000 লস, তাই না? এবার আবার আপনি 1,000 মাল্টিপল করতে চাবেন 2,000, 2,000 4,000, 4,000 8,000। আসছেন $500 নিয়ে, এক্সপেকটেশন $10,000 লস রিকভারি করে ফেলবেন। জিন্দগিতে হবে না ভাই, জীবনেও হবে না। স্বর্ণাক্ষরে লিখে দিতে পারবো, একজনেরও হয় না এই জিন্দগিতে, আর কারো হবেও না। অন দ্য আদার হ্যান্ড আপনি লস করছেন, জাস্ট ভুলা যান ভাই, এই লস আপনার মাথায় নাই, ভুলা যান, এই লস আপনি করেনই নাই, শেষ করেনই নাই লস। এবার আসেন $500 নিয়ে, প্ল্যান করেন প্রত্যেক দিন আমি মাত্র $30 করে প্রফিট করবো। মাসে আমি ট্রেডিং করি 20 দিন, ওকে, 12টা মাস আছে আমার কাছে, ওকে, যোগ করেন। সো আমাগো কাছে মাস আছে 12টা, ইন্টু ট্রেডিং ডে আছে 21 দিন, বিকজ সপ্তাহে আমরা 5 দিন ট্রেড করি। 12 মাস ইন্টু 21 দিন সমান কত আসলো এখানে? 252 দিন আমি ট্রেড করতে পারবো। আই হ্যাভ $500 ক্যাপিটাল, টার্গেট কতটুক? $20। সো দৈনিক আমি এখান থেকে মাত্র $20 করে প্রফিট করতে চাই, এর বেশি চাই না, আমার এক্সপেকটেশন ছোট। ইন্টু 20, কত ক্যাপিটাল এখানে? $5,000 ক্যাপিটাল। আমি কিন্তু কোনো ধরনের আনইথিক্যাল কথাবার্তা বলি নাই, এই $500 থেকে $5,000 প্রফিট করা সম্ভব না? আপনার প্রথম বছর লস রিকভারি হয় নাই ভাই, যেটা গেছে ওইটা ভুলা যান। আমি আবারও বলছি, ওইটা মাথায় নাই আপনার, ওইটা আপনি রাখেনি নাই, ওইটা আপনার লাইফে ছিল, শেষ, চলে গেছে। একটা মানুষ আমার অনেক ভালোবাসতো, ওই নাইগা গেছে গা, চান ভস্রিকে, শেষ। অরণ্যে সারাদিন কানবেন। 2টা অপশন আছে আপনার কাছে, এক, আপনি অরণ্যে সারাদিন কান্দেন, 2, আপনি ওরে ভুলা যান, নিজের বিল্ড করেন, বডি বানান, টাকা কামান, অ্যান্ড ওর মতন 10টা লয়ে ঘোরার যোগ্যতা রাখেন। এই অপশন ছাড়া আপনার কাছে কোনো অপশন নাই। সিগমা যারা এরা এডি করে, এরা কান্দাকাটি কখনো করে না। হ্যাঁ, বেশি ভালোবাসেন 2-3 দিন কামতেই পারেন, স্বাভাবিক। হারা জীবনকে তোর লাগে আমি শেষ করে দিবনি, এত ইম্পর্টেন্ট তুই আমার লাইফে ছিলি না যে তোর লাগে আমি আমার জীবনটাই নষ্ট করে দিব। যে হালায় আমার দুঃখ বুঝে নাই, আমি ওর দুঃখ বুঝে কি করুম ভাই? জাস্ট কোয়াইট দেম। সো ওরে ভুলা যান ভাই, লস করছেন, ওরে ভুলা যান, শেষ। নতুন করে স্টার্ট করেন, ছোট অ্যামাউন্ট হোক, নো প্রবলেম। আমার টেলিগ্রাম ডিসকর্ডে জয়েন করেন। এই ছোট ক্যাপিটাল কিভাবে ম্যানেজ করবেন আপনি আমার লগে ট্রেড করবেন ইনশাল্লাহ। আমি যেখানে ট্রেড প্লেস করবো ওইখানে ট্রেড প্লেস করবেন। সবার আগে ফ্রিতে শিখাইছি, এখন ফ্রিতে প্রফিট করাবো। আমি যদি প্রফিট করি আপনি করবেন, আমি যদি লস করি ভাই আপনি লস করবেন, দ্যাটস ইট। আমি বলি না যে আমি আপনারা ছিড়ায় ফেলবো, নো। আমি যেখানে ট্রেড প্লেস করবো আপনি ওইখানেই ট্রেড প্লেস করবেন। আমি প্রফিট করলে আপনি প্রফিট, আমি লস হলে আপনি লস। যদি মাইনা নিতে চান তাহলে আসেন,
ইনশাল্লাহ। কমিউনিটি আছে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে নিচে, চলে আসেন ইনশাল্লাহ। বেস্ট কিছু করবো আমরা। সো এই $500 থেকে 1 বছরে $5000 কিন্তু আমি বানাইছি ভাই। এইবার দেখেন আমার কাছে 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, নট আনইথিক্যাল, ইথিক্যাল কথাবার্তা এগুলা। আমার কাছে 1 বছরের সময় আছে, 1 বছরে আমি মার্কেটের সব বুঝি। যেই মানুষ 1 বছর ট্রেড করে ভাই, হয়তো মার্কেটের গড, ওই মার্কেটের ভগবান। $1000 ক্যাপিটাল এই ব্যাচে শুরু করছি, এখন $15000 ইন 11 ট্রেডিং ডেইস। $1000 ক্যাপিটাল। ওকে, সো আপনার কাছে 1 বছরের এক্সপিরিয়েন্স অ্যান্ড ক্যাপিটালকে আমরা ম্যানেজ করতে হয় সব আপনি জানেন। রিস্ক ম্যানেজমেন্ট ভালো, মানি ম্যানেজমেন্ট ভালো, ইউ হ্যাভ আ ডিসিপ্লিন, ইউ হ্যাভ আ প্ল্যান, ইউ হ্যাভ আ লং টাইম ভিশন। পরবর্তী বছর আপনার ক্যাপিটাল $5000। এবার ভাই আমি আর এইখান থেকে কি যোগ করুম আমার মাথায় ঢুকে না। এবার এখান থেকে যদি আমি যোগ করি আপনার মাথা খারাপ হয়ে যাবে। ওকে, $5000 থেকে আপনার প্রফিট টার্গেট কত? $200। $200 ইন্টু ট্রেডিং ডে হইলো 252। $5000 থেকে $200 কিন্তু টাকা না ভাই, এটা মাথায় রাখেন। বিকজ ইউ হ্যাভ 1 বছর এক্সপিরিয়েন্স। 1 বছর যদি কেউ ক্যাপিটাল বাড়াইতেই পারে, পরবর্তী বছর হয়তো $5000 নিয়ে একদিনে প্রফিট করবে $2000। বাট আমি আপনারে খুব শর্টলি বলতেছি, $2000 মানে $200 প্রফিট করেন দৈনিক। এবার ইন্টু দেন 50,000, 5,000 থেকে বানাবেন ভাই। 50,000 লাগবে না, 50,000 লাগবে না, 25,000 তো পারবেন। দৈনিক $100 করে তো প্রফিট করবেনি। হয়েছে নি 1 বছর পর ক্যারিয়ার। এবার চাকরি কি? প্রত্যেক দিন ঘরে বসে কামাইতেছেন $150-200 বাংলা টাকায় 15-20,000 টাকা। 3 নম্বর বছর যায় এটার মাল্টিপল করেন ভাই। সাকসেস হইতে হইলে আপনার লং টাইম ভিশন রাখাই লাগবে। প্লিজ একটা কথা আমি সবসময় সবার বলে আসছি ভাই, আজকে একটা জিনিস যোগ্যতা আপনার নাই, এটা আপনার কাছে হয়ে যাবে, লাগবে শুধু টাইম। বাট আমরা প্রবলেমটা কই করি? তাড়াহুড়া করি, খালি তাড়াহুড়া করি। একটা জায়গাতে প্রফিট করছি, মাথা খারাপ হয়ে গেছে, আবার ট্রেড লস করছি, মাথা খারাপ হয়ে গেছে, আবার ট্রেড রিভেঞ্জ আর ওভার ট্রেড আমাকে খায় ফেলছে। বিকজ উই ডোন্ট হ্যাভ প্রসেস, নাই প্ল্যান, নাই ডিসিপ্লিন। কয়জন মেডিটেশন করেন ভাই ক্যারিয়ারটারে গুছানোর জন্য? কয়জন ওয়ার্কআউটে যান? বডি লাগবে না ভাই, পুশ আপ দেন ঘরে বসে 100। চেঞ্জ ইউর মাইন্ডসেট, চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ ইউর ডিসিপ্লিন, সারাউন্ড চেঞ্জ করেন। এখন আমি বলি নাই আপনি বিলিনিয়রের লগে ঘুরেন, সবার লাইফে বিলিনিয়র জুটবে না, বাট বিলিনিয়রের কন্টেন্ট তো কনজিউম করতে পারেন। বিলিনিয়র কি বলতেছে এটা শুনতে তো পারেন, নাচ গান দেখা বাদ দেন। যখন আপনার সারাউন্ড বানায় ফেলবেন, আপনার সারাউন্ড বর্তমানে আপনার ফোন ভাই, বর্তমানে আপনার ফোনই আপনার সারাউন্ড, আপনার পিসি আপনার সারাউন্ড। যা দেখবেন তেমনই হবেন। 5 দিন টানা জিমের ভিডিও দেখেন, আপনার মনে হবে হালা আমি তো রোগা, আমি তো পাতলা, ওয়ার্কআউটে যা, আমার পেট তো বড়। কেন? সারাউন্ড। এখন এই সারাউন্ড মানে বিলিনিয়রের হাত ধরে হাঁটবেন এটা বুঝাই নাই। আমি সারাউন্ড বুঝাইছি আপনার সাইকোলজি, সারাউন্ড বুঝাইছি আপনার কনজিউমিং কন্টেন্ট, আপনি কোন ধরনের কন্টেন্ট কনজিউমিং করেন। জীবন চেঞ্জ হয়ে যাবে ভাই, জাস্ট একটু লম্বা টাইম ফ্রেমে ভাবেন। একদিনে $1000 $5,000 না বানাইতে যায়, এই $1000 $5,000 বানান, টাইম ডিউরেশনটা বাড়ায় দেন। আপনি যদি সাকসেসফুল না হন ভাই, আমি আপনার কি বলবো ভাই। একটা কথা আপনার কাছে মনে হয়েছে যে এটা মোটিভেশন বা ওভার কিছু? নো, মানুষ আমাকে আমি বলে মোটিভেশন দেই, কপাল বালাবাটা দেই, মানুষ তো তাও দেয় না, গ্রুপে নিয়ে মাইরা দেয়। আজও পর্যন্ত আপনাকে ইউজ করে আমি 2 টাকাও কামাই নেই ভাই। যে কয় টাকা কামাইতাম সপ্তাহ দিয়েই দিছি আমি, অ্যান্ড প্রত্যেক মাসে দিয়ে দিব, যেই কয় টাকা হবে এই কয় টাকা দিয়ে দিব। আপনি দেখেন আমি 6 জনরে গিভওয়ে দিছি, 50,000 টাকা করে দিছি, 3 লাখ টাকা। এটা কিন্তু আমার 1.5 মাসের অ্যাফিলিয়েট। এখন পর্যন্ত আমি অনেক বেটারভাবে এটা স্টার্টও করি নাই, অনেক মানুষ অ্যাকাউন্টও খুলে নাই। এটা যখন বড় হবে ভাই, মাসে 3 লাখ টাকা করে যদি হয়, বছরে 36 লাখ টাকা। 3 লাখ না, এটা আরও বাড়বে। এই 3 লাখ করে টাকা নিয়েই ওরা শো অফ করে চলে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে অ্যান্ড সোশ্যাল মিডিয়া চালায়। এই জিনিসগুলা আপনার লসের টাকায়, আপনার কমিশনের টাকায় ওরা লাইফ লিড করে ফেলতেছে। বাট ভাই আমি যথেষ্ট কামাই, আল্লাহ তাআলা যথেষ্ট যোগ্যতা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার টাকা আমি আপনাকে হয়তো ফিরাই দেবো ইনশাল্লাহ, অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট। আপনার হাতে একটা খাবার আছে, আপনার সামনে 2 জন মানুষ বসে আছে, আপনি চাইলে ওটা একাও খাই ফেলতে পারবেন, আপনি চাইলে ওদের দিয়াও খাইতে পারবেন। বাট ওদের দিয়া খাওয়ার ভিতরে যে তৃপ্তিটা পাবেন, ওইটা ভাই একা খাইলে পাবেন না। হয়তো আপনার পেট ভরবে, আপনার তৃপ্তি লাগবে না। এত বিজি থাকার পরও আপনার জন্য ভিডিও বানাই, বিকজ তৃপ্তি লাগে ভাই। আমার পুরো দেশ নিয়ে গ্রো করা লাগবে ভাই। আমি যদি বস্তির পোলায় এনো আইতারি, আর মানুষ নিজের ক্যারিয়ারটা গুছাইতে পারবে না। আমার যদি পোর্স থাকে, আমার যদি BMW থাকে, আমার যদি ল্যান্ড ক্রুজার থাকে, তাহলে আপনার কি ভাই TI ক্যারিন হইব না? আপনার কি এক্স করল্লা হইব না? হইব ভাই। জাস্ট স্বপ্নটা ঠিক রাখেন, প্ল্যান করেন, উল্টাপাল্টা কিছু করেন না। হার্ডওয়ার্ক, আমরা মনে করি হার্ডওয়ার্ক মনে হয় করলেই জীবনে সাকসেস হয়ে যাবে।
হার্ড ওয়ার্ক ভাই আপনার সাকসেস বানাবে না ভাই, হার্ড ওয়ার্ক সাকসেস বানাবে না। আপনি ট্রেডমিলের ভিতরে অনেক দৌড়াচ্ছেন, 10 মিনিট দৌড়াচ্ছেন, আপনি কিন্তু কোনো ডেস্টিনেশনে যান নাই। কেন? বিকজ আপনি এক জায়গাতেই হার্ড ওয়ার্ক করতেছেন। ধরেন আমার কাছে 2টা মানুষ আসলো, 2 দল, এই এক দল এই এক দল, একটা গাছ দিলাম, এদের কাছে আমি একটা করে ছুরি দিলাম, 2জনেরই, এরা 5 জন এরা 5 জন, বললাম এই গাছটার কাট, 2টা ছুরি বোতা। এরা এখন যদি চায় এই বোতা দিয়ে এই গাছ পচাইবো, 5 ঘন্টায় কাটতে পারবো না। বাট এরা যদি একটু হালকা পাতলা স্মার্ট ওয়ার্ক করে, ছুরিটা আগে ধার দিয়ে আহে, হয়তো 2 ঘন্টায় কেটে ফেলবে। সো হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক কম্বাইন করেন, নিজের শরীরে খাটান, মাথারে লং টাইমের জন্য রাখেন, অটো দেখবেন ভাই ক্যারিয়ার সুন্দর হয়ে গেছে। আর 1 দিন 2 দিনে মানুষ সাকসেস হয় না, 1 দিন 2 দিনে হয় না, বাট একদিন হয়ে যায়, আপনি হয়ে যাবেন ভাই ইনশাল্লাহ। ওকে, সো আইডিয়ালি আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু শিখছেন। যদি বেটার কিছু পায়া থাকেন দোয়া করেন, আলহামদুলিল্লাহ। আপনার দোয়ায় ভাই আমি বহুত অ্যাক্সিডেন্ট থেকে বাইচে গেছি, বহুত, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। জানি না আল্লাহ তাআলা হয়তো বাঁচায় রাখছে মানুষের দোয়ার বরকতে, বিকজ আমি কাউরে ভাঙ্গা এই পর্যন্ত খাই নাই, নিয়ত নাই। আমি এখন পর্যন্ত যদি খাই এইভাবে ভাই আমি বহুত টাকা কামাইতে পারবো ভাই, বিশ্বাস করেন, কোটি কোটি টাকা কামাইতে পারবো। বাট ভাই আমি 2 টাকা কামাবো, লয়ালে কামাবো। এই যে কমিশনের টাকা আসছে আমি সব আপনাদের দিয়ে দিব ভাই, আমার সোর্স আছে ভাই কামানোর ইনশাল্লাহ। তো দোয়া করেন, আপনাকে দোয়ার যদি আল্লাহ তাআলা এখানে আনছেন, আরও উপরে হয়তো আপনাদের নিয়ে যাইতে চাই একসাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, ক্যারিয়ারটা সুন্দর হোক। প্লিজ আজকে প্ল্যান বানান যে আগামী 1 বছর পর আপনি নিজেকে কই দেখতে চান, আর নাইলে কিন্তু আপনি এখানে যাইতে পারবেন না। ভিজুয়ালাইজেশন ইজ ইম্পর্টেন্ট। রাতে ঘুমায়া যখন আপনি স্বপ্ন দেখবেন যে সকালবেলা উঠে আপনি জিমে গেছেন, ওই পাওয়ারটা আপনারা জিমে নিবে। আপনার অ্যালার্ম ঘড়ি কিন্তু আপনারা জিমে নিবে না, আপনার ভিজুয়ালাইজেশন নিবে। আপনি যখন চিন্তা করতেছেন আগামী 6 মাসের পর আমার বডিটা এমন লাগবে দেখতে, চল রবিন জিমে, দেখবেন গেছেন গা। ওকে, সো প্ল্যান বানান ইনশাল্লাহ, ওই প্ল্যানে যতটুকু হোক আই উইল ট্রাই মাই বেস্ট হেল্প করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, সরি ফর দিস নয়েজ।